কি এইসব ভাষা ভাষা, যাদের কাজকর্ম নেই তারা এইসব ভাষা, মাতৃভাষা, মাতৃভাষা, মাতৃদুগ্ধ সমান এই সবগুলো নিয়ে না, এই যাদের আবেগ, এইসব নির্বোধের আবেগ এটা। এখন ইন্টারন্যাশনাল ট্রেড, সায়েন্স, গুগল ট্রান্সলেটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষ চাঁদে যাচ্ছে একবিংশ শতাব্দীতে, এই সবগুলোর কোনো মানে নেই। আমাকে কয়েকদিন আগে এটা একজন বললেন। তো ভাষা মানে কি সত্যি শুধু নির্বোধের আবেগ, নাকি ভাষা ইজিক্যাল টু চাকরি, ইজিক্যাল টু প্রসপারিটি, ইজিক্যাল টু ওয়েলথ, ইজিক্যাল টু অস্তিত্ব? কোনটা? সেটাই আজকে আলোচনা। মারাঠিরা দেখবেন ভাষা নিয়ে যত ঝামেলা ঝগড়া হয়, ওই মহারাষ্ট্রে হয়, তামিলনাড়ুতে হয়, কর্ণাটকে হয়, তারা কি নির্বোধ? তারা কি শুধু আবেগী, মানে আবেগী নির্বোধ? আমার ওই বন্ধুর ভাষায় তাদের কাজকর্ম নেই? তাহলে তারা সমস্ত ইন্ডিকেটরে সবচেয়ে ওপরে কেন? মানে জিএসটি রিটার্ন বলুন, যে কোনো ইকোনমিক্যাল ইন্ডিকেটরে ওরা সবচেয়ে এগিয়ে আছে এই রাজ্যগুলোই। তাহলে দুটো তো একসঙ্গে হচ্ছে না। তাহলে আর আবেগে, বাঙালির থেকে আবেগপূর্ণ জাতি আমার তো জানা নেই, যে শুধু আবেগের বশবর্তী হয়ে তামিল, তেলেগু, মারাঠিরা আর কন্নড়রা ঝগড়া ঝামেলা করে ফেলছেন। ব্যাপারটা এত কিন্তু সহজ না, তাই না? নিশ্চয়ই তারা ভাষার সাথে আরও আবেগের বাইরে আরও অনেক কিছুর খোঁজ তারা পেয়েছেন বলেই তারা এই ঝগড়া ঝামেলাগুলো করছেন, এবং খোঁজ পেয়েছেন বলেই তারা কিন্তু 1, 2, 3 সমস্ত কিছুতে ভারতবর্ষে এগিয়ে। আমি কয়েকটা ক্লিপিংস দিচ্ছি। প্রথমটা হচ্ছে মহারাষ্ট্রের ওই কাকু, যিনি প্রায় 10-15 বছর ধরে মহারাষ্ট্রে একটা মিষ্টির দোকান চালান। উনি বলছেন যে আমি মারাঠি শিখব না। তো তার উপরে একটু চড়াও ফড়াও হয়েছে, থাপ্পড় টাপ্পড় মেরেছে, তো সেইটা আইন হাতে নেওয়া, আমি এটাকে সাপোর্ট করি না। তো এইটা হচ্ছে ঘটনা। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে সে ডিমার্টের একজন ওখানে কর্মচারী, তিনি স্ট্রেট আওয়ে বলছেন যে আমি মারাঠি শিখবো না, মারাঠি বলবো না, তোমাকে হিন্দি বলতে হবে। ঠিক আছে, মহারাষ্ট্রে একদম। তো তৃতীয় যেটা ওই কর্ণাটকেরটা, কর্ণাটকে অটোওয়ালা, ওটা দেখেছেন, এগুলো সব ভাইরাল ভিডিও। ঠিক আছে, কর্ণাটকের অটোওয়ালা পরিষ্কার বলছে যে কর্ণাটকে থাকতে গেলে তোমাকে কন্নড় শিখতে হবে। আর ওই আইটি সেক্টরের মেয়েটি ওখানে বেশ কিছু বছর ধরে আছে, তো সে বলছে আমি শিখবো না, আমি কন্নড়টা বলবো না, এটা ইন্ডিয়া, এখানে হিন্দি চলবে। তো এবং তারপরের ঘটনাটা তো সেটা হলো তামিলনাড়ুতে তো রেগুলার ভিত্তিতে হয় ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা হলো তামিলনাড়ুতে ভাষা আন্দোলন 1965, ওটা নিয়ে আমি ডিটেল আসবো পরে। তো তামিলনাড়ুতে সেই সময় প্রায় 200 মানুষ আত্মহুতি দেন, গায়ে পেট্রোল জ্বালিয়ে মরে টরে যান, আত্মহত্যা করেন এই ভাষার জন্য। তো এখন প্রশ্ন হলো যে এনারা কি শুধু আবেগের বশবর্তী হয়েই এগুলো করছেন, আর বা করলেও এটা কতটাই ঠিক করছেন? তা এটাতে যাওয়ার আগে আমি আমার একটি ব্যক্তিগত ঘটনা বলি, অ্যাজ ইউজুয়াল। তা আমি গাড়ি করে যাচ্ছি, লং ড্রাইভ, আউট স্টেশন, পাশে আমার বন্ধু বসে আছে। তো হঠাৎ একটা কল আসে আমার বন্ধুর ফোনে। তো কোনো টেলিকলার কোম্পানি, কোনো টেলিকলার থেকে একটা কল, কিছু একটা প্রোডাক্ট বিক্রি টিক্রি করার জন্য, যেটা হালকা হালকা আমার মনে পড়ছে। তা কোনো একটা ইন্স্যুরেন্স কিছু প্রোডাক্ট ওকে বিক্রি করতে চাইছিল। তো বন্ধু বিরক্ত হয়ে ফোনটা রেখে দিতে চাইছিল। তো সেই সময় হঠাৎ করে বলে ওঠে, এই ভাই বাংলায় বলো তো। তো আমার তখন একটু অ্যাটেনশনটা আসে। তা আমি শুনতে পাই স্পিকার কাঁচ তোলা। তো স্পিকারে বলছে সে লোকটি ওইদিকে যে বাংলা নেই আতা স্যার। তখন বলছে বাংলা নেই আতা, তো সেই বন্ধুর বিখ্যাত কথা। তো বাংলা নেই আতা তো ফোন কিউ করতা, বলে ফোনটা কেটে দিয়ে আমার বন্ধু আমার দিকে তাকিয়ে মুচকি এসে বললো কেমন দিলাম। তা আমি তখনও অতটা গুরুত্ব দিইনি, কারণ আমি তখন গাড়ি চালাচ্ছি। আরেকটু আগ্রহটা জাগলো তখন যখন দেখলাম প্রায় 20-25 মিনিট, আধ ঘন্টা বাদে আরেকটা কল এলো, একদম স্ট্রেট আওয়ে বাংলাতে প্রিয়াঙ্কা, আমার মনে আছে নামটা, কারণ এইটাকে নিয়ে পরে আলোচনা হয়েছিল আমাদের মধ্যে। তো সেই প্রিয়াঙ্কা হাওড়া থেকে ফোন করেছে তাকে, স্ট্রেট আওয়ে বললো যে স্যার বলুন, আমার এই ফোনটা গুরগাঁও থেকে ট্রান্সফার করেছে নিশা ম্যাম, তো আপনি ওই প্রোডাক্টটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। তো আমার বন্ধু খুব গদগদ হয়ে গেল, কারণ সে তাৎক্ষণিক একটা যুদ্ধে জিতে গেছে এরকম ব্যাপার। সে বাংলা চেয়েছিল, বাংলা পেয়ে গেছে। তো সে কিছুক্ষণ ডিসকাশনস করলো, বার্গেন হলো, তারপর প্রোডাক্টটা ফাইনাল হলো এবং সে অ্যাসিওর করলো যে প্রোডাক্টটা কিনবে, কালকের মধ্যে পেমেন্ট করে দিবে। তো মেয়েটি ফোনটা রেখে খুব গদগদ হয়ে খুশি হয়ে ফোনটা রাখলো, কারণ তার পকেটে ইনসেন্টিভটা ঢুকলো দিনের শেষে। ঘটনা এটা খুব সামান্য ঘটনা, কিন্তু এই সামান্য ঘটনা কখনো কখনো উপলব্ধি এবং ব্যাখ্যায় এবং অনুভবে অসাধারণ হয়ে ওঠে। কীরকম জানেন? ধরুন
আপনি বন্ধুটি ওই টিপিক্যাল নির্বোধের আবেগ, প্যানপ্যানে বাংলা ভাষা, কাজকর্ম নেই, ওই বাংলাটা চেয়েছিল বলতে বলেই প্রিয়াঙ্কার পকেটে ইনসেন্টিভটা ঢুকলো। তো কালকে যদি এটা আমি করি তাহলে আবার প্রিয়াঙ্কার পকেটে আরেকটা ইনসেন্টিভ ঢুকবে। তার পরের দিন যদি আমার আরেক বন্ধু করে তাহলে আরও অন্য কোনো প্রিয়াঙ্কার পকেটে ওই একই ইনসেন্টিভ ঢুকবে। তারপরে যদি বাকি আরও অনেকে করতে থাকেন তাহলে অনেকগুলো প্রিয়াঙ্কার পকেটে, এবং সেই প্রিয়াঙ্কার শুধু হাওড়ার প্রিয়াঙ্কা হবে না, সেই প্রিয়াঙ্কা ডায়মন্ড হারবার গোসাবার প্রিয়াঙ্কা হতে পারে, সেটা লাটাগুড়ির হতে পারে, চাঁচলের হতে পারে, সুজাপুরের হতে পারে, মিনাখার হতে পারে। তো সেই প্রিয়াঙ্কাদের পকেটে ইনসেন্টিভগুলো ঢুকতে শুরু করবে। এবং তারপরে যদি আপনি, যিনি দেখছেন, আপনারাও যদি বলতে শুরু করেন সবাই মিলে ওই ঘ্যান ঘ্যানে, যেরকম ওই আমার বন্ধুটি বলেছিল যে নির্বোধের আবেগ এইসব দেখিয়ে যদি একটু বাংলা বাংলা করতে শুরু করেন, টেলিকলগুলো আসে দেখবেন, আসলেই যদি বাংলা দাবি করে বসেন, তাহলে ওই যে নিশা ম্যাম, যে নিশা ম্যাম নাম্বারটাকে ট্রান্সফার করেছিল ফোনটা, সেই নিশা ম্যামের বস ভাবতে পারে যে বাবা কি হচ্ছে, সব নাম্বারই ট্রান্সফার হয়ে যাচ্ছে, সব বাংলা বাংলা করছে, তাহলে একটা অফিস আমরা কেন সব ট্রান্সফার করবো, আমরা একটা কলকাতাতেই খুলে দিই একটা ব্রাঞ্চ অফিস, সেই টেলিকলার কোম্পানি। করতেই পারে, কল্পনা করুন, অবাস্তব তো কিছু না। এবং এই সামান্য ঘটনা, সেই ট্রেন গাড়িতে বন্ধুর সাথে ওই বন্ধুর বিখ্যাত বাংলা নেই, হিন্দি বাংলা নেই আতা তো ফোন কেউ কাটতা, আরও অসামান্য হয়ে ওঠে, আবেগঘন হয়ে ওঠে কখন জানেন? কিছুদিন আগে আমার ঘরের যে ডোমেস্টিক হেল্প, সে আমাদের এখন আর নেই, আগে ছিল। তো আমার মেয়ের বার্থডেতে তাকে ইনভাইট করা হয়েছিল, এবং তার সঙ্গে তার এক যুবতী মেয়ে, তাকেও ইনভাইট করেছিলাম আমি। তো সেই যুবতী মেয়েটি 19-20 বয়স হবে, খুব খই ফোটার মতন তার মুখ দিয়ে কথা ফোটে, আমি দেখলাম, একদম চটপট চটপট করে কথা বলছে, খুব স্মার্ট, সপ্রতিভ। ডায়মন্ড হারবারের থেকে ভেতরে কোনো একটা গ্রামের দিকে থাকে, ওখানেই তার পড়াশুনো। তো তার বন্ধুবান্ধবরা বলেছে, এই তুই তো কথা খুব ভালো বলিস, খুব চটপট করে বলিস, তুই কিন্তু টেলিকলার হতে পারিস খুব ভালো, ওকে কেউ হয়তো বলেছিল। তো আমাকেও সেটা বললো যে দাদা জানো, আমার না টেলিকলার হওয়ার খুব ইচ্ছে। হতে পারে তার এই টেলিকলার হওয়ার ইচ্ছে সল্টলেক সেক্টর 5-এ ডায়মন্ড হারবারের কোনো একটা গ্রাম থেকে শহরে উত্তরণ, এক স্বপ্নের উদযাপন, ছোট থেকে বড় হওয়ার এক কল্পনা, তার মাকে কাজ থেকে, লোকের বাড়িতে কাজ করা, ডোমেস্টিক হেল্পের কাজ করা থেকে বিরতি দেওয়ার যে স্বপ্ন, এই সব স্বপ্ন যখন জুড়ে থাকে তার এই টেলিকলার হওয়ার মধ্যে দিয়ে, ডায়মন্ড হারবারের একটি গ্রাম থেকে সল্টলেকের এলিট শহরের এই উত্তরণ, বাবুদের গা ঘেঁষাঘেঁষি করে চলার যে ইচ্ছে, লুকোনো যে ইচ্ছে, তার যে পূরণ, যে স্বপ্নের যে পূরণ, সেইটা যখন গড়াগড়ি খায়, ধুলোতে মিটিয়ে যায়, কখন জানেন? যখন সে আমাকে বলছে যে দাদা কি করব বলো তো, সবগুলো চাকরিতে না আমি দেখেছি পেপারে লেখা থাকে ইংলিশ অ্যান্ড হিন্দি প্রেফার্ড থাকে, ওই বিজ্ঞাপনগুলো দেয় টেলিকলার। আমি তো অতটা ভালো বলতে পারি না, আমি বললাম এই তুই গিয়ে দেখবি তো কি আছে ওগুলো সবসময়। বলে না আমি গেছিলাম সল্টলেকে, 2টো ইন্টারভিউ দিয়ে এসছি, ইংলিশ হিন্দি থাকলে প্রেফার্ড হচ্ছে, ইংলিশটা না জানলে, হিন্দি জানলে সে তার চান্স আগে। আমি পাইনি জানো। স্বপ্নকে লুটোতে দেখলাম, ঠিক আছে, গড়াগড়ি খেতে দেখলাম, প্যানপ্যানে নির্বোধের নির্বুদ্ধিতা, বাংলা নিয়ে ঘ্যান ঘ্যানে আবেগ, এইভাবেই আবেগে না পড়া, ঠিক আছে, এইভাবেই স্বপ্নকে মাটিতে লুটিয়ে দেয়। সামান্য ঘটনা অসামান্য হয়ে যায়। তাহলে ভাষা, ঘ্যান ঘ্যানে নির্বোধের মতন আবেগ, ভাষা ইজিক্যাল টু চাকরি, ঠিক আছে, এটা তো বোঝাই গেল। এবার আসি আগের ঘটনায়। এই যে রাজ্যগুলোতে যে ঘটনাগুলো ঘটলো, যেগুলো ক্লিপিংস দেখলেন, একটা জিনিস কমন প্রত্যেকটাতেই না, রাজ্যগুলো ডিফারেন্ট।
কিন্তু কমন একটা জিনিস, সেটা হলো প্রত্যেকেই যাদের সঙ্গে ঘটছে তারা সবাই উত্তর ভারতীয় হিন্দিভাষী। এই জিনিসটা আমি দেখেছি, যেটা কলকাতাতেও কিছুদিন আগে ঘটেছে। এক মেট্রো ময়দান স্টেশনে একটি উত্তর ভারতীয় মেয়ে একটি বাঙালি মেয়েকে স্ট্রেট অ্যাওয়ে বলে, সে ভিডিও আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছিল, সমস্ত মিডিয়া কভার করেছিল, যে বাংলা বলনা হয় তো বাংলাদেশ যাও, মানে এ আরেক ধাপ ওপরে। এবং তার সঙ্গে সে বলে ইয়ে ইন্ডিয়া হ্যাঁ, ইহা পে হিন্দি চলেগা, বাংলা বলনা হ্যাঁ তো বাংলাদেশ, এটা সে বলেছিল। তো এই ঘটনাগুলো ঘটাচ্ছে যারা, বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ না সবগুলো ক্ষেত্রেই এরা কিন্তু উত্তর ভারতীয় হিন্দিভাষী মানুষ। আপনি একবারও দেখবেন না যে কোনো বাঙালি লখনৌতে গিয়ে বা দিল্লিতে গিয়ে কোনো মহল্লাতে বা তাদের কোনো পাড়াতে গিয়ে এই রকম অহংকারের সঙ্গে অ্যাডামেন্ট হয়ে বলছে যে এই তুই বাংলা বল, এটা ইন্ডিয়া, তোকে বাংলা বলতে হবে। এটা তো কোনো বাঙালি করে না এবং এটা করবেও না। যে কোনো উন্নত জাতি এই ভারতের মানে, এই বহু ভাষাভাষীর দেশ যে এই ভারত, এই সংবিধান সেটা বোঝে। এখন প্রশ্ন হলো যে এই ঘটনাটি যে ঘটছে, মহারাষ্ট্রে ঘটছে এবং বারবার ঘটছে, একাধিকবার, প্রতিদিন ঘটে, কয়েকটা মিডিয়াতে আসে, সবগুলোতে দেখবেন এরকম কিন্তু ঘটছে না যে স্ট্রেট অ্যাওয়ে আপনি মহারাষ্ট্রে চলে গেছেন, 7 দিনের জন্য ঘুরতে গেছেন, বা তামিলনাড়ুতে ম্যাড্রাসে গেছেন, ডাক্তার দেখাতে গেছেন, ইয়েতে কি বলে ভেলোরে, আপনাকে অল অফ এ সাডেন সবাই চলে আসছে, এসে বলছে এই তুই তামিল বল, তুই মারাঠি বল। তা কিন্তু না, বলছে তাদেরকেই যারা সেইখানে বছরের পর বছর আছে, যারা সেখানে চাকরি বাকরি করছে, এবং তাদের যুক্তিটা খুব স্পেসিফিক। আমি দেখলাম মারাঠি, তামিল, আমি ডিটেল এটা নিয়ে একটু দেখছিলাম, প্রত্যেকেই বলছেন যে ভাই দেখো, তোমাদেরকে তো আমরা ডাকিনি, তোমরা নিজের ইচ্ছেতে এসছো এখানে, নিজের ইচ্ছেতে এসে তোমরা আমাদের রাজ্যের চাকরি করছো, এখানে রোজগার করছো, এখানে খাচ্ছ দাচ্ছ, আর ভাষার বেলায় বলছো তোমার ভাষা বলবো না, ঘেন্না দেখাচ্ছ, অহংকার দেখাচ্ছ। এটা কেন? পৃথিবীর নিয়ম, প্রাকৃতিক নিয়ম, আপনি যে জায়গায় যাবেন, যে দেশে যাবেন, ওই কি একটা কথা আছে না, যদা দেশ যদাচার নাকি একটা ছিল, আপনাকে সেই ভাষার মাটি, সেই মাটির ভাষা তো বলতে হবে, জানতে হবে। আপনি জাপানে যাবেন, জাপানি বলবেন না, চাইনা ভাষায় যাবেন, চীনা বলবেন না, আমেরিকায় যাবেন, ওখানে গিয়ে আপনি বলবেন যে আমি হিন্দি বলবো। তাহলে মাটির ভাষার তো বলতে হবে আপনাকে। আপনি 2-4 দিনের জন্য ঘুরতে গেছেন, কেউ বলছে না, কিন্তু যেখানে আপনি চাকরি বাকরি করছেন, বছরের পর বছর আছেন, এবং কলকাতায় তো জন্মাচ্ছে যুগের পর যুগ, তাও বলে যে হিন্দি বাংলা নেই আতা। তো অসুবিধে কোথায়? ভাষাকে শিখতে, নতুন ভাষা একটা শিখতেও তো ভালো লাগে। আর মজার কাণ্ড যে এটা বলা, এটা কিন্তু সব উত্তর ভারতীয় মানুষরা বলেন না। আমার প্রচুর উত্তর ভারতীয় বন্ধুরা আছেন, এটা নির্দিষ্ট কিছু মানুষরা বলেন, যারা সংবিধান সম্পর্কে যাদের অভিজ্ঞতা নেই, যারা ভারতের বহুত্ববাদ নিয়ে যাদের কোনো আইডিয়া নেই, তারা এটা বারবার এরকম বলেন যে ये ইন্ডিয়া, ইহা পে হিন্দি চলেগা। তো এটা আপনাদেরকে হাত জোড়ে আমি অনুরোধ করছি যে কোনো দিন এই যে আপনারা যেগুলো বলেন, যেরকম অহংকার দেখিয়ে অ্যাডামেন্ট হয়ে বলছেন, কলকাতায় তো বলছেন বাংলাদেশে চলে যা, এটা কখনো না আমাদের জায়গায় আপনারা নিজেদেরকে একবার বসাবেন তো, কত কষ্ট হয় দেখবেন। আমাদেরও মাতৃভাষা কিন্তু এটা, তাই না? আমার মাতৃভাষা বললে যদি আপনি মুখের ওপরে মুখ বেঁকিয়ে বললেন আমি বলবো না, অথচ আপনি এখানে বছরের পর বছর আছেন, এখানে চাকরি করছেন, ব্যবসা করছেন, যাই করছেন না কেন, আসবেনই তো, অসুবিধে নেই। তো কীরকম কষ্টটা আপনাদের হয় একবার একটু বোঝার চেষ্টা করবেন। আর ভাষাকে সম্মান জানালে আপনি কিন্তু ছোট হবেন না, আপনার ভাষাকেও দেখবেন উল্টোভাবে আমরা সম্মান জানাবো, তাই না? আপনি সম্মান জানালে আপনি সম্মান পাবেন, এবং আমরা তো এটাই চাই। আমরা তো এই ভারতবর্ষকেই আমরা তো কল্পনা করেছিলাম। তাহলে এইভাবে এত অ্যাডামেন্ট হওয়া, তাছাড়া আপনারা হয়তো কাজের জন্য গেছেন, হতে পারে আপনি 2 মাস গেছেন, 4 মাস গেছেন, কেউ আপনাকে এসে বলে এই তুই মারাঠি বল, তাহলে যদি স্ট্রেট অ্যাওয়ে বলেন যে ভাই আমি শিখিনি মারাঠিটা, শক্ত ভাষা, হ্যাঁ তামিল ভাষা তো আরও শক্ত, তো শিখে নেব, আমাকে একটু সময় দাও, তাহলেই ঝামেলা মিটে যায়। কেউ এটা বলছেন না।
এই কথাটি কেউ বলছেন না, প্রত্যেকে একেবারে মেজাজ নিয়ে চড়াও হয়ে উল্টো বলছে যে মারাঠি নেই বলনা है, হিন্দি বলনা है, क्या करेगा कर ले। আরে তো তাহলে তো ভাই মার পড়বেই, ঠিক আছে, কান ধরে উঠবোস হবেই। আবারও বলছি, এটা ঠিক না, কান ধরে উঠবোস এবং এটা একদমই ঠিক না। আইন কখনোই এইভাবে এটা এইরকম ধরনের প্রকাশ, এটা ভারতবর্ষের কল্পনার বিরুদ্ধে। তো আপনারা একটু সম্মান করা শুরু করুন, না হলে এরকম জায়গায় জায়গায় যদি এগুলো বলতে থাকেন, প্রত্যেকটা জাতির মানুষই কিন্তু এইভাবে নিজেদেরকে প্রতিরোধ করবে এবং রিটালিয়েট করবে। এটাই তো বাস্তব, তাই না? আপনার ভাষাকে যদি কেউ ছোট করে আপনার পাড়াতে গিয়ে, আপনার জায়গায় গিয়ে, আপনার গায়ে লাগবে না? যেটা বোঝার সেটা হলো এটা কারা বলেন। এই উত্তর ভারতীয় যে কিছু মানুষ, সবাই নয়, আমি আবারও বলছি, নির্দিষ্ট এই যে ভাষা বিদ্বেষী, অন্য ভাষা বিদ্বেষী যে মানুষ, যারা সংবিধান বিরোধী আমি বলি যাদের, এরা কারা, এরা কোথা থেকে এই ভাবনাটা এলো, এটা বোঝার জন্য না আপনাকে 1950 সাল, 1949 সাল, 48 সালে যেতে হবে, যখন একাধারে সংবিধান কমিটি তৈরি হয়েছে, বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটির ড্রাফট তৈরি হচ্ছে, আর একাধারে পার্লামেন্টে ডিবেট সেশন হচ্ছে যে ভারতবর্ষে কোনো ভাষা একটি নির্দিষ্ট ভাষা হওয়া উচিত কি উচিত না। ঠিক সেই সময়ে যখন নতুন ভারত তৈরি হচ্ছে, সেই সময়ে আশ্চর্য, যখন ভ্রাতৃত্ববোধ, ভারতবর্ষ অনেক কষ্ট করে সব ভাষাভাষীর মানুষ আমরা লড়াই করে, কেউ বেশি কেউ কম করে, যখন নতুন ভারতের কল্পনা করছি, ব্রিটিশরা সবে গেছে, ভ্রাতৃত্ববোধের ভারত, সবাই একসাথে থেকে চলার ভারত, ঠিক সেই সময় একটি মানুষ, তার নাম এমভি ধুলেকার, এটা গুগল করবেন, এই মানুষটিকে চেনা দরকার। এটি একটি আদ্যপান্ত সংবিধান বিরোধী, ভাষা বিদ্বেষী, ভারত বিদ্বেষী একটি মানুষ বলে আমার মনে হয় এনাকে। ইনি সংবিধানে দাঁড়িয়ে 1949-এ বলছেন যে যারা ভারতবর্ষে থাকবে তাদেরকে হিন্দি বলতে হবে, যারা হিন্দি বলবে না তারা দেশ ছেড়ে বেরিয়ে যাক। ইয়েস, এই কথাটা সংবিধানে বলছে এই এমএস ধুলেকার নামের এই মানুষটি, জানেন? এবং এই মানুষটি এর জন্য পানিশমেন্ট পায়নি, এর কথাকে পাত্তা দেওয়া হয়নি। সংবিধান তার মতন করেই লিখিত হয়েছে, কারণ সংবিধান সমস্ত ভাষাভাষীর মানুষকে সমান অধিকারের প্রশ্নে আমার এই সংবিধান সেইভাবেই চলেছে। এই মানুষটির মতবাদটাকে অ্যাকসেপ্ট করা হয়নি, কিন্তু এই মানুষটিকে শাস্তি দেওয়া হয়নি। যে মানুষটি আজ অত যুগ আগে সেই সময়ে দাঁড়িয়ে যখন নতুন ভারতের কল্পনা হচ্ছে, তখন সে তার ক্ষুদ্র স্বার্থ সাধন করতে নেমে পড়েছে পার্লামেন্টে দাঁড়িয়ে, এবং এই ধরনের একটি বিবৃতি দিচ্ছে। সেই বিবৃতি, সেই রেজোনেন্স, সেই ভাবনারই, সেই মননেরই প্রবাহ, ধারণ, বাহক প্রবাহিত হতে হতে, আজকে জারিত হতে হতে এই কলকাতায় এই উত্তর ভারতীয় মেয়েটি সেই একই প্রতিধ্বনি হলো। সে বলল, বাংলা বলনা হ্যাঁ তো বাংলাদেশ যা। এই মননটা, যে মনন অন্য ভাষাকে সম্মান করতে শেখায় না, যে মনন ভারতবর্ষের যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে চ্যালেঞ্জ করে, যে মনন ভারতবর্ষের সংবিধানে যে 22টি ভাষার সমান অধিকারেরকে প্রশ্ন করে, যে মনন একই ভাষার কথা বলে, এই মননকে চিহ্নিত করা খুব জরুরি। এরা বিচ্ছিন্নতাবাদ, এই মনন ভারতবর্ষের মধ্যে বিচ্ছিন্নতাবাদ তৈরি করবে। এবং এক্ষেত্রে বলে রাখি, ভিডিও বড় হচ্ছে, 1965-এ যখন কংগ্রেস গভর্নমেন্ট, সে সময় এই একইভাবে এই আরবি ধুলেকারের এই ভাবনাকে যখন আবার বাস্তবায়ন করার প্রচেষ্টা করে, সব ভাষাকে অফ করে দিয়ে হিন্দিটাকে ঢোকাতে চায়, শুধু হিন্দিকেই রাখতে চায়, সব ভাষাকে ধ্বংস করতে চায়, ঠিক সেই সময় ভারতবর্ষে আগুন জ্বলেছিল। ওই 1965-এ যেটা ছবি দেখলেন তামিলনাড়ুর, সেইখানে হাজারে হাজারে মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করেছিল এবং প্রচুর মানুষ গায়ে আগুন দিয়েছিলেন। তো সেইখান থেকে, এবং একটা এমন সময় হয়েছিল যে মনে হচ্ছিল যেন ভারতবর্ষ ভেঙে যাবে, ভারতবর্ষের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। এবং এই একই কথা বাবা সাহেব আম্বেদকর সংবিধান প্রণয়নের কমিটিতে তিনি বলেছিলেন যে একটি ভাষাকে আমরা এইভাবে চাপাতে পারি না সবাইকে, বহু ভাষার, বহু জাতির দেশ এই ভারতবর্ষ, যুক্তরাষ্ট্র, মাল্টিনেশন স্টেট, বহুত্ববাদ আমার 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 আত্মা,
সেখানে একটি ভাষাকে যদি আমরা এরকম করি, তাহলে ভারতবর্ষে কিন্তু বিচ্ছিন্নতাবাদ এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কিন্তু কম্প্রোমাইজ করব। এটা বাবা সাহেব আম্বেদকর যেটা 1949-এ বলেছিল, সেই জিনিস 65 সালে 1965-এ একই জিনিস তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, এমনকি পশ্চিমবঙ্গেও দিকে দিকে আগুন জ্বলেছিল যে এই ভাষা এইভাবে অসম্মান তুমি করতে পারো না। তো আবারও বলছি যে উত্তর ভারতীয় মানুষরা সব ভাষার প্রতি সম্মান দিতে শিখুন, তাহলে সম্মান পাবেন। এবং এই ভারতবর্ষ সব ভাষাকেই সমানভাবে বুকে আগলে রেখেছে, ঠিক আছে? ভ্রাতৃত্ববোধে আমরা বিশ্বাস করি, কারণ এই ধরনের ভাবনা শুধুমাত্র হিংসা এবং বোধকে কিন্তু চ্যালেঞ্জ করে। কারণ এইরকম ঘটনা যত আপনি ঘটাবেন, প্রতিরোধ স্বরূপ কিন্তু এরকম ঘটনা আরও ঘটতে থাকবে। কোথাও কান ধরে উঠবোস করা হবে, কেউ গায়ে হাত দেবে, কেউ মারবে, ধরবে। তো আমরা এই ভারতবর্ষ কিন্তু কল্পনা করিনি। আমরা ভারতবর্ষ ভ্রাতৃত্ববোধের ভারতবর্ষ, যেখানে সব ভাষারই সমান অধিকার থাকবেন। শিখে নিন। একটা ভাষা শিখলে আপনি সেখানে থাকবেন, সেখানে রোজগার করবেন, সেই ভাষাটা শিখে নিতে অসুবিধে কী? বাঙালি তো শিখে নেয়। আমার ভাই যখন পুনেতে ছিলেন, তখন আমার ভাই সেখানে এরকম অনেক বাঙালি যারা সেখানকার লোকাল ভাষা শিখে গেছে। এটাই তো নিয়ম। কোনো বাঙালি দিল্লিতে গিয়ে বাজারে রাস্তাঘাটে জোর করে তো বাংলা বলে না। তাহলে একটা নতুন ভাষা শিখে নিতে ক্ষতি কী আছে? এতে তো আপনি তো আরও সমৃদ্ধ হবেন, তাই না? তো এই আর কি, এটুকুই বলা। সবাইকে নিয়েই চলতে হবে আমাদের এই দেশ, ঠিক আছে? সব ভাষাভাষীর মানুষ যেন সমানভাবে থাকে, সবাই যেন আনন্দে থাকে, কোনো যেন বিদ্বেষ না হয়। বন্দে মাতরম।